গত শতাব্দীতেও বিজ্ঞান মনে করত পৃথিবীর শুরু কিংবা শেষ নেই, কিন্তু এই শতাব্দীতে এসে ধারণা পুরোপুরি বদলে গিয়েছে। সবাই এখন বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বকে বিশ্বাস করতে শুরু করেছে। যদিও এর প্রথম প্রস্তাব 1929 সালে বেলজিয়ামের ধর্মপ্রচারক জর্জ এলদুর প্রমাণ করেন মহাবিস্ফোরণ তত্ত্ব বলে কিছু একটা রয়েছে। বিজ্ঞানের সবকিছুর শুরুতেই অনুমান থাকে, তারপর শুরু হয় এভিডেন্সের খোঁজ। যত বেশি এভিডেন্স পাওয়া যায় অনুমানটি তত শক্ত ভিত্তির উপর দাঁড়ায় এবং আমরা তাকে ততই প্রাকৃতিক সত্যের কাছাকাছি নিতে পারি। বিগ ব্যাংকের ক্ষেত্রেও এমন কথা খাটে। এই নিয়ে বিজ্ঞানীরা গত এক শতাব্দী ধরে দিন রাত এক করে ফেলেছেন। তার ফলে যা জ্ঞান লব্ধ করেছেন তা থেকে আমরা বলতে পারি বিগ ব্যাং সত্যি ঘটেছিল। এটা পরম সত্য। এবং পবিত্র কোরআন বিগ ব্যাং মহাবিস্ফোরণ তত্ত্ব বা মহাসম্প্রসারণ তত্ত্ব নিয়ে কি বলে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তবে বিজ্ঞানীরা সেই দায়িত্ব ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে একেবারে নিশ্চিন্তে বসে থাকতে পারেননি। সৃষ্টির কাহিনী লেখার চেষ্টা তারা অব্যাহত রেখেছেন, কারণ বিজ্ঞান বোঝার চেষ্টা করে ঈশ্বরের অস্তিত্ব না ধরে। কারণ বিজ্ঞানীরা ম্যাক্সিমামই নাস্তিক হয়ে থাকে। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আমি কেস স্টাডি করব অবশ্যই কোরআনকে সাথে রেখে। চলুন এবারে সামান্য বিস্তারিত আলোচনা করা যাক। তবে তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওতে লাইক দেন নাই, দিতে পারেন, আপনাদের ইচ্ছা। ব্রহ্মাণ্ড প্রসারণ ও সম্প্রসারণ। এই গল্প শুরুর আগে ছোট্ট করে আমরা জেনে নেই ডপলার ইফেক্ট কি, কারণ সম্প্রসারণের সাথে ডপলার ইফেক্ট অনেকটাই সামঞ্জস্য। স্টেশনে দাঁড়িয়ে থাকলে যখন একটি ট্রেন আসতে থাকে তখন তার সাইরেনের আওয়াজ উচ্চগ্রাম বা হাই স্পিডে শোনায়। যখন সেটি আমাদের পেরিয়ে চলে যায় তার সাইরেনের আওয়াজ তখন নিম্নগ্রাম বা লোয়ার স্পিডে শোনায়। এই ফ্রিজ নির্ভর করে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির উপর, আবার কম্পাঙ্ক নির্ভর করে শব্দের উচ্চ ও শ্রোতার অপেক্ষাকৃত বেগের উপর। শব্দের উচ্চ অপেক্ষাকৃতভাবে শ্রোতার দিকে আসতে থাকলে শব্দের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি আপাততভাবে বেড়ে যায়। আবার শব্দের উচ্চ অপেক্ষাকৃত শ্রোতার থেকে দূরে সরে গেলে এর ফ্রিকোয়েন্সি আপাততভাবে হ্রাস পায়। এই ঘটনাকে বলা হয় ডপলার অবিক্রিয়া বা ডপলার ইফেক্ট। একই ঘটনা পরিলক্ষ্য করা হয় আলোর ক্ষেত্রেও, যদিও দৈনন্দিন জীবনে নিম্ন গতিতে তা আমাদের চোখে ধরা দেয় না। এক্ষেত্রে আলোর উচ্চ অপেক্ষাকৃতভাবে দর্শকের দিকে আসতে থাকলে আলোর কম্পাঙ্ক আপাততভাবে বৃদ্ধি পায়, আর উচ্চ অপেক্ষাকৃতভাবে দর্শক থেকে দূরে সরে যেতে থাকে এবং ফ্রিকোয়েন্সিও আপাততভাবে হ্রাস পায়। ওয়েট, এত কঠিন করে বুঝাচ্ছি কেন? সাইন্টিফিক ওয়েতে বুঝালে ম্যাক্সিমামেরই বুঝতে অসুবিধা হবে, কারণ আমার ভিডিও যারা দেখে তাদের ম্যাক্সিমামেরই বয়স 18 থেকে 24 বছর। তাহলে চলো না একটু সহজ ভাবে বোঝাই। পৃথিবী বিগ ব্যাং থেকে এসেছে, এটা বুঝতে হলে আমাদের সাইন্টিফিক ওয়েতে আর একটু জানতে হবে। যখনই আপনারা বিশ্বাস করতে শুরু করবেন যে পৃথিবী আসলে বিগ ব্যাং থেকে এসেছে, তখন এটাকে আমি আরো সহজ ভাষায় বুঝিয়ে দেব। থার্মোডাইনামিক্স তত্ত্ব বলে মহাবিশ্ব নিরবিচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে দিনে দিনে উত্তাপহীন অস্তিত্বের দিকে ধেয়ে যাচ্ছে। তাপ ও গতির সূত্র উল্টাভাবে প্রয়োগ করা কখনোই সম্ভব না, অর্থাৎ কম উত্তাপ থেকে কখনোই বেশি উত্তাপে নেওয়া সম্ভব না। আর এই থার্মোডাইনামিক্স তত্ত্ব এভাবে চলতে থাকলে মহাবিশ্ব সকল উত্তাপী সক্ষমতা হারাবেন, আর যখনই মহাবিশ্ব সকল উত্তাপী সক্ষমতা হারাবেন তখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখানে আবার দ্য ল অফ কসোলজি অনুযায়ী বলতে গেলে যার শুরু আছে তার শেষ আছে, আবার যার শেষ আছে তার শুরু আছে। সুতরাং থার্মোডাইনামিক্স তত্ত্ব যেহেতু বলে পৃথিবীর শেষ আছে, সুতরাং আমাদের ল অফ কসোলজি থেকে মানতে হবে যে পৃথিবীর শুরুও আছে। ওয়েল, এতটুকু শুধু নাস্তিকদের জন্য, যারা বিশ্বাস করেন না পৃথিবী আদৌ ধ্বংস হবে কিংবা পৃথিবীর সৃষ্টিকর্তা দ্বারা সৃষ্টি হয়েছে। আর এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের 55 পৃষ্ঠায় বিস্তারিত বলা হয়েছে। যারা এই বিষয়টা নিয়ে আরো বিস্তরভাবে জানতে চান তারা এই বইটা পড়তে পারেন। এবারে মহাবিশ্বর কথায় আসা যাক। 1916 সালে আইনস্টাইন তার বিখ্যাত তত্ত্ব জেনারেল রিলেটিভিটি প্রকাশ করেন। এতে তিনি দেখান কিভাবে স্থান ও কালের জ্যামিতিক গঠনের সাহায্যে মহাকর্ষকে ব্যাখ্যা করা যায়। এতে সৌরজগৎ সম্পর্কে মহাকর্ষীয় পদার্থবিদ্যার অনেক দীর্ঘকালীন জটিল সমস্যার সমাধান করা হয় এবং এই তথ্য পদার্থবিদ্যার স্থায়ী আসনও লাভ করেন। 1917 সালে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি তত্ত্বকে মহাবিশ্বের উপর প্রয়োগ করেন। এর ফলে মহাবিশ্ব সংক্রান্ত যে গাণিতিক সমস্যার সমাধান তা থেকে তিনি বুঝতে পারেন মহাবিশ্ব দিনে দিনে সম্প্রসারিত হচ্ছে। আইনস্টাইন স্থির মহাবিশ্বে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তিনি বিশ্বাস করতেন মহাবিশ্ব বড় হচ্ছে না। তাই তিনি অনেকটাই বিচলিত হয়ে পড়েন। নিজের তত্ত্বকে বিশ্বাস না করতে পেরে তার মধ্যে তিনি একটি গাণিতিক পরিবর্তন আনেন। সেক্ষেত্রে সমীকরণে একটি অতিরিক্ত পদ যোগ দেন। এই পদটি সম্প্রসারণের বিপরীতে কাজ করত এবং এই মহাজাগতিক ধ্রুবককে বলা হয় কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। 1922 সালে একই বিষয় নিয়ে কাজ করেন আলেকজান্ডার ফ্রিডম্যান। এই গণিতজ্ঞ পদার্থবিদ তার গণিত থেকে দেখা যায় জেনারেল রিলেটিভিটি অনুযায়ী অবস্থার ভিত্তিতে মহাবিশ্ব স্থির, সংকোচ ও সম্প্রসারিত তিনটি অবস্থাই হতে পারে। আইনস্টাইন তার কাজকে খুব একটা গুরুত্ব দেননি। এরপর 1927 সালে জর্জ লেইমাত্রে নামক এক পাদ্রী ও তার পদার্থবিদ্যায় একই বিষয় নিয়ে কাজ করেন। তিনি জেনারেল রিলেটিভিটি প্রয়োগ করে দেখাতে সামর্থ্য হন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। তারা জগৎগুলো স্মরণের হারের একটি গাণিতিক সূত্র তিনি বের করেন। তিনি যখন তার কাজ আইনস্টাইনকে দেখান, আইনস্টাইন মন্তব্য করেন, আপনার গণিতটা তো ঠিকই আছে, কিন্তু আপনার পদার্থবিদ্যা চূড়ান্ত জঘন্য। তিনি প্রসারণশীল মহাবিশ্বের ধারণাকে প্রত্যাখ্যান করেন। গজব বেইজ্জতি।
আইনস্টাইন মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে এই বিষয়টা মানতেই পারেননি। তবে আইনস্টাইন লেমাইত্রের কাজের বেশ কিছু অংশ নিয়ে সহমত ও সন্তোষ প্রকাশ করেন এবং নিজের কাজের মধ্যকার কিছু ত্রুটিও মেনে নেন। তবে লেমাইত্রকে আইনস্টাইন অন্য ধরনের মহাবিশ্ব মডেল সম্ভাব্য কিনা সেটা খতিয়ে দেখার পরামর্শ দেন। এরপর আসে 1928 সালের ঘটনা। রবার্টসন নামের আরো একজন গণিতজ্ঞ পদার্থবিদ জেনারেল রিলেটিভিটি প্রয়োগ করে দেখান যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। তিনি তার জন্য তারকা জগৎগুলির আলোকের যে ডপলার লাল সরণ হয় তা গণনা করেন। এছাড়া কালে কালে এমন অসংখ্য বিজ্ঞানী মহাবিশ্ব সম্প্রসারণ নিয়ে কথা বলেছেন। এ নিয়ে পবিত্র কোরআনে সূরা আল জারিয়াতের 47তম আয়াতে বলা হয়েছে, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী। এর থেকে বোঝা যায় প্রায় সমস্ত তারা জগৎ আমাদের পৃথিবী থেকে বিপুল বেগে দূরে সরে যাচ্ছে এবং এই সরণের জন্য দায়ী তাদের নিজেদের স্থানের মধ্য দিয়ে চলন নয়, বরঞ্চ নিজ স্থানেই নিজেকে প্রসারণ করণ। আর কোরআন এবং বিজ্ঞানের ব্যাখ্যা এখানে প্রায় সামঞ্জস্যপূর্ণ। কোরআন তো সেই 1400 বছর আগেই বলে দিয়েছে যে পৃথিবী সম্প্রসারণ হচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা এই দশকে এসে প্রমাণ করেছেন যে আসলেই মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে। কিভাবে এই মহাসম্প্রসারণ শিশু মহাবিশ্বকে আজকের রূপে পরিভাষিত করলো, কিভাবে প্রথম মূল কণা বা এলিমেন্টারি পার্টিকেলস, তারপর জটিল কণা বা কম্পোস্ট পার্টিকেল, সেই থেকে একে একে পরমাণু, অণু, তারা, গ্রহ, গ্যালাক্সি, শেষ পর্যন্ত প্রাণ ভরে উঠলো, সেও আলাদা এক বিরাট ঘটনা। সেটা বলতে গেলে এর উত্তরের কোনো শেষ হবে না। আরেকদিন সেই গল্প বলবো। স্টিফেন হকিং এর ইন্ট্রো দ্য ইউনিভার্স উইথ স্টিফেন হকিং ডকুমেন্টারি ফিল্মের প্রথম পার্ট দ্য স্টোরি অফ এভরিথিংটি আপনারা দেখতে পারেন। যারা সৃষ্টির পরের প্রথম 3 মিনিটের বিষয়টা নিয়ে জানতে আগ্রহী তারা আবার নোবেলজয়ী পদার্থবিদ স্টিফেন ওয়াইংব্রিঙ্কের লেখা দ্য ফার্স্ট 3 মিনিটস বইটি পড়তে পারেন। মহাবিশ্ব প্রসারণশীল না স্থিতিশীল সে নিয়ে লড়াই চলার সময় বিজ্ঞানীরা পাশাপাশি ভাবতে বসলেন, মহাবিশ্ব যদি সম্প্রসারণশীল হয় তবে কি আমাদের আরো কিছু জানায়? শোয়ারচাইল্ড, রায়চৌধুরী, হকিং, গোরস এর মতো আরো বহু তাত্ত্বিক মহারথীগণ কয়েক দশকের প্রচেষ্টা জানা গেল অভিভূতপূর্ণ বিষয়। বিশাল বরের অত্যন্ত ঘনীভূত বস্তু নিজেদের মধ্যে প্রচন্ড শক্তিশালী মহাকর্ষের প্রভাবে নিজেদের মধ্যেই ক্রমশ চুপসে গিয়ে সৃষ্টি করে কৃষ্ণ গহ্বরের মতো বস্তু, যাকে বলা হয় ব্ল্যাক হোল। এর মধ্যে স্টিফেন হকিং এর কাছ থেকে জানা গেল সম্পূর্ণ মহাবিশ্বের কথা চিন্তা করলে একই প্রভাব সময়ের উল্টো দিকে ঘটতে পারে। অর্থাৎ সহজ ভাষায় মহাবিশ্ব যেহেতু সময়ের সাথে সাথে প্রসারিত হচ্ছে, তাই সময়ের উল্টা দিকে গেলে এটি দিনে দিনে সংকুচিত হবে এবং শেষ পর্যন্ত সময়ের শেষ প্রান্ত অর্থাৎ সৃষ্টিলগ্নে এটি কৃষ্ণ গহ্বরের মতো একটি সিঙ্গুলারিটি সৃষ্টি করবে। অর্থাৎ আজকের এই মহাকায় ব্রহ্মাণ্ড একদিন একটি মাত্র অসীম ঘনীভূত বিন্দু থেকে শুরু হয়েছিল। হিসেব থেকে জানা যায় এই অবস্থা ছিল প্রায় আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে। এন্ড অ্যাকচুয়ালি আই এম সরি টু সে দ্যাট বিগ ব্যাং থিওরি নিয়ে আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু আমার শারীরিক ও মানসিক অবস্থা এতটাও ভালো নেই যে পুরো বিষয়টা নিয়ে আমি কথা বলবো। মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা সহ নানান রকম সমস্যা। হোয়াটএভার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।